হাসিনা পুতুলকে গ্রেফতারে পরোয়ানা কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গ রাজ্য বানাতে চায় জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। রাজুর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে আদেশ দেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। পূর্বাচলে জালিয়াতির মাধ্যমে প্লট আত্মসাৎ করার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভুয়া কাগজপত্র ও ক্ষমতার অপব্যবহার করে একাধিক প্লট দখল করে হাসিনা ও তার পরিবার। এর সাথে জড়িতরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান সহ 18 জন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের আদেশ অনুযায়ী কাজ করা হবে। আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। এদিকে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে 5,90,00,000 টাকার অবৈধ সম্পদ ও 310 কোটি টাকার সন্দেহজনক লেনদেন থাকার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। হাবিব হাসান সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার মামলা সহ 4টি মামলা তদন্ত শেষ হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান, কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত আছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যার বিচার থেমে আছে, কখনো বা গতি পাচ্ছে না, এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো এই বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রসিকিউশন। ওঠে জুলাই আগস্ট গণহত্যার বিচারের বাধা ও চ্যালেঞ্জের কথা। প্রসিকিউশন জানায়, স্বল্প সংখ্যক লোকবল নিয়েই এই হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার আছেন 54 জন এবং পলাতক 87 জন। যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে, সেটি আমি একটু পড়ছি। প্রশাসনের অভ্যন্তরে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুগত কর্মচারীদের অবস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অসহযোগিতা সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের প্রক্রিয়াকে সময় সাপেক্ষ করে তোলা। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারি প্রক্রিয়া চলমান আছে। বিদেশে পলাতক 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, আগে ট্রাইব্যুনালের মতো বিচার নয়, বিচার হবে প্রকাশ্য দিবালোকে, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আলহাজ মোর্শেদ আলম আওয়ামী ফ্যাসিজমকে টিকিয়ে রাখার অন্যতম সহযোগী। হাসিনা ত্রাণ তহবিলের শত শত কোটি টাকা দান করে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ব্যবসায়ী কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন নিজের আধিপত্য। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে জমি দখল ও টেলিভিশন দখল সহ বহুমাত্রিক অভিযোগ। তার অপরাধীর ফিরিস্তি জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আলহাজ মোর্শেদ আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতাকারী যে কয়জন ব্যবসায়ী নামধারী অলিগার্ক ছিলেন তার মধ্যে অন্যতম একজন। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তার ত্রাণ তহবিলে শত কোটি টাকা দান করে কুড়িয়েছেন প্রশংসা। তার বিপরীতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ব্যবসায়ী থেকে হাসিনার কল্যাণে রাজনীতিবিদ হন মোর্শেদ আলম। তৎকালীন আওয়ামী সরকারের আমলে নোয়াখালীর 2 আসন থেকে 3 বার সাংসদ হয়ে মালিক হয়ে যান বেঙ্গল গ্রুপের। সবশেষ 2024 সালে ডামি নির্বাচনের আগে শেখ হাসিনার টিনের বাক্সে দান করেন 100 কোটি টাকা। ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিনকে বিনা নির্বাচনে বসান FBCCI এর প্রেসিডেন্ট পদে। এভাবে তিনি ব্যবসায়িক কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন আধিপত্য। তার বিরুদ্ধে রয়েছে জমি দখল, টেলিভিশন দখল, বেনামি প্রতিষ্ঠান খুলে সেখানে শতভাগ বিদেশি বিনিয়োগ দেখিয়ে নানামাত্রিক সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, আমদানি রফতানির নামে অর্থ পাচার ও শুল্ক ছাড়ের সুবিধা নিয়ে প্লাস্টিক দানা আমদানি করে চোরাই বাজারে বিক্রির অভিযোগ। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে টানা 11 বছর কবজায় রেখে ইচ্ছেমতো লুটপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে রয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যান পদ কবজায় রাখাসহ বহুমাত্রিক অপরাধের অভিযোগ। অবশেষে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন হাসিনার অর্থ যোগানদাতা মোর্শেদ আলম। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে বিএনপি। কর্মসূচি থেকে বিএনপি নেতারা বলেন, শুধু প্যালেস্টাইনে না, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। তারা বলেছেন, হাসিনা সরকার দেশের মানুষকে নির্যাতন করতে ইসরায়েল থেকে বিভিন্ন যন্ত্র এনেছিল। মুস্তাফিজ শাওনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সোহেল সামি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিল। বিকেল হতেই লোকারণ্য হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন এলাকা। কর্মসূচি থেকে বিএনপি নেতারা অভিযোগ করেন, শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে মানুষকে নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের, জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। পরে বের হয় মিছিল। আমাদের আশাবাদ যে এই হত্যাকাণ্ড বন্ধ হবে এবং প্যালেস্টাইন একটা স্বাধীন দেশে পরিণত হবে। ফিলিস্তিনের পক্ষে জনগণ যারা নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে আজকে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিছিল করছি। এই বর্বরতা হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে দাবি সেটি আমাদের দলের পক্ষ থেকে আমরা পুনর্ব্যক্ত করছি। এ সময় মিছিলে উপস্থিত প্রতিবাদী জনগণ ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি বলছে, বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে। আর আয়োজক বিডা বলছে, সম্মেলনে অংশ নেওয়া প্রায় 500 বিদেশি বিনিয়োগকারীকে নিয়মিত ফলো আপ করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনেও ছিল একাধিক সেমিনার। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেয়া তৈরি পোশাক ও বস্ত্র খাত নিয়ে সেমিনারে এ খাতের উদ্যোক্তাদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন বিনিয়োগে আগ্রহী বিদেশিরা।
এদিকে গত এক দশকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডিজিটাইজেশন। এই ডিজিটাল অর্থনীতি নিয়ে আয়োজিত অপর সেমিনারে উঠে আসে এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক। That the factory that was being constructed was one of the top 3 factories that he had seen in the world. এবার প্রথম বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে দেশের রাজনৈতিক দলগুলোও। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের তাদের আগামী দিনের নীতি ও কৌশল তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো। আমাদের পলিসির কন্টিনিউটি যেটা আমাদের কাছে তারা বারবার স্টেট আকারে নিশ্চয়তা রয়েছে, এই জন্য হলো যে কোনো পার্টি গভর্নমেন্টে যাক বিরোধী দলে থাকুক সবগুলো মিলিয়েই কিন্তু স্টেট তারা স্টেটের কাছে কন্টিনিউটি রয়েছে। তো বর্তমানে যেই রিফর্মস কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোর যদি কন্টিনিউটি থাকে আমরা আশা করি একটা বিজনেস ফ্রেন্ডলি পলিসি পাবো। সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিটিক্যাল পরিবেশ এইভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতি অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়। বিনিয়োগ সম্মেলন আগেও হয়েছে, তবে এবার সম্মেলন শেষ করেই দায়িত্ব শেষ এমন ভাবনা থেকে বেরিয়ে এসেছে বিডা। এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 5.5 জনকে, এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাওয়া। কি পরিমাণে বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে এই সম্মেলনে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিডা। তারা ব্যবসা করতে চান, আরো বিনিয়োগ বাড়াতে চান। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করবে। 2034 সালে জিডিপি লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। এছাড়া বাড়তি করে লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আরোহণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায়। $1 ট্রিলিয়ন ইকোনমির শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সরকার গঠন করলে জিডিপি লক্ষ্যমাত্রার 0.45% থেকে জিডিপির 2.5% নিয়ে যাবে। মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আরোহণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি বলেও জানান ফখরুল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক কমানো নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে এই কথা জানান ট্রেজারির প্রধান স্কট বেসেন্ট। গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ওই বৈঠকে বেসেন্ট বলেন, শুল্ক কমানোর জন্য যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে আলোচনা শুরুর জন্য একটি প্রক্রিয়া চালু করেছে ট্রাম্প প্রশাসন। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ওই আলোচনায় অংশ নেবেন বলেও নিশ্চিত করেন তিনি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বাণিজ্য বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে চলেছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা সেই ক্রিম আপা গ্রেপ্তার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশের টেলিকম ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানি প্রতিষ্ঠান এনগ্রো হোল্ডিংস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আব্দুল সামাদ দাউদ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের টেলিকম খাত অনেক সম্ভাবনাময়, পাশাপাশি ভোলার গ্যাস বিতরণে তারা বিনিয়োগে আগ্রহী, যা বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানের সহায়ক হবে। প্রতিষ্ঠানটির বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, টেকসই সহযোগিতা গুরুত্ব দেয় বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তাঘাটে মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও 5 বছর থাকতে বলছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। আমার ইউটিউবে সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, রাস্তা থেকে আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতাটা বাড়ানোর জন্য পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়াদিল্লিতে দেশটির গণমাধ্যম CNN নিউজ 18 আয়োজিত রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনন্য। এটি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, যা ডিএনএতে আছে বলে মন্তব্য করেন জয়শঙ্কর। এ সময় তিনি গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ সে পথে হাঁটবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। No country wishes Bangladesh well more than us. That's in our, I would say almost in our DNA, if you can say that. Democracies require elections. That's how mandates are given and mandates are renewed. So, we hope that they go down that path. টাকা আয়ের জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি জানিয়েছেন, রাতে সাভার থেকে গ্রেপ্তার করে ক্রিম আপাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। এর আগে গেল বুধবার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। মামলার সূত্রে জানা যায়, বিউটিশিয়ান শারমিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। তিনি নিজের ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন। 3 মার্চ বিকেল 4টায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোর করে কেক জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন। মেয়ে খেতে চাচ্ছে না, মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিম আপা। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা পুতুলকে গ্রেফতারে পরোয়ানা কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 লাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।